হইলো। এটা টিকে থাকার মতো রাজনৈতিক দল না, এটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হতে পারে। কোন রাজনৈতিক দল, কোন সামাজিক সংগঠন যদি গেছেন, কোন নেতা যদি গেছেন, এদের প্রোগ্রামে গেছেন, খবর আছে বলে আগে সাবধান করে দিলাম, ভাগে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। কারবারটা দেখছেন নি, চোরের মার বড় গলা। এতদিন এই কথাটা শুনছেন প্রবাদ হিসাবে, এখন এটা দেখবার পারিচ্ছেন। এই জিনিস বাস্তবে দেখে নেন এই সুযোগে। কাটারানির পাতানো খেলায় খেলতে খেলতে পাচার কাপড় খুলে যাওয়াতে পুলিশ খুব ঘোষা করেছে। তাদের নিয়ে সংবাদ পরিবেশনের নামে নাকি অন্যায় হচ্ছে। তো কেন পুলিশের একের পর এক খবর বের হয়ে আসতেছে। আপনারা জানেন, এই যে লাস্ট যে আসলো না আসাদুজ্জামান মিয়া, তার নামে রিপোর্ট করলে আমার কাছে আসিছিল আগেই, আমি ভিডিও করেছিলাম খুলে, কিন্তু যেদিন ছাড়মু তার আগে দাঁতে দেখি ফাঁস হয়ে গেল সব জায়গায়, মানব জমিন সহ। তার মানে ওটা সবাই দিছে, সবাই পাইছে। এটা আমাকে কইছিল শুধু আপনাকে কিন্তু দিলাম, দেখেন এটা, বুঝছাও। তো যাই হোক, এটা নিয়ে এর আগেও একটা ভিডিওতে কথা কইছি। সেই কথাটার সাথে এখনকার ঘটনা দেখা অনেকে অমিল খুঁজে পাইতে পারেন, কিন্তু খেলাটা মনোযোগ দিয়ে খেয়াল করলে আমার বক্তব্যটা যে ঠিকই আছে তা বুঝতে অসুবিধা হবে না। এই আলাপে আসতেছি, তার আগে একটা জরুরি বিষয় আলাপ করে নিই। গত 22শে জুন আশফিক একাডেমি সাইনবোর্ড ঢাকাতে আয়োজন করছিল একটা হাতের লেখা প্রশিক্ষণ। এই ছেলেটা অংশ নিয়েছিল পটিয়া মাদ্রাসার ছাত্র, খুব নম্র এবং ভদ্র। 26শে জুন কোর্স শেষ হওয়ার পর তারা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ আগে মানে আজকে জানা গেছে যে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে নাকি আসছে, এই সন্দেহ করছে র্যাব, করে এদেরকে ধরছে। এই কমান্ডারের নাম আর ছবি দিবেন, কত বড় তালে বড় হয়েছে আমিও দেখে নেব। এবার আলাপে আসি। বেনজির কুটিকার মাল তো গোপালী মাল। চাকরিতে থাকতেও দিল্লি দাসীর সেবা করেছে, চাকরি থেকে অবসরে গিয়ে দিল্লি দাসীর সেবার অংশ হিসেবেই নিজেরা বলি দিছে। ক্ষমতায় থাকতেও চোটপাটে পুলিশের মধ্যে কেউ কথা কইতে পারে না, এক চিঠিয়ে রাজত্ব করেছে। ফলে তারই শত্রুরা এখন তার বিরুদ্ধে দাঁড়াইছে, এমন অনুমান কেউ কেউ করতেছেন। কিন্তু এটা বাস্তবসম্মত না, কারণ সরকার তারে আগাগোড়ায় প্রোটেক্ট করে আসছে, এখনো করছে। ও সম্পদ যা করেছে সবই শেখ পরিবারের দয়া বা সরাসরি অনুমোদন নিয়েই করেছে। আর গোপালগঞ্জে যা করেছে শেখ পরিবারের আপত্তি থাকলে করতে পারত না। আপত্তির তো কোনো কারণই নাই, নিজেদের মধ্যেই তো গোপালী বলে কথা, তো তাই না? আর বেনজির তো আগেই স্যাংশন পাওয়া মাল। এইটারে অবসরে পাঠায় ওরে কাজে লাগানোর জন্য ওরে দুধ ভাত শুলে চড়ানো হয়েছে। কিন্তু ওর বিরুদ্ধে খবর বের করছে কেডা? বসুন্ধরা গ্রুপের পত্রিকা। এটার মালিক যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার অঙ্গীকার করেছিল, মনে নাই আপনাদের? দেখেন, শুনেন। ব্যবসায়ীরা আছি, আজীবন আপনার সাথে থাকবো, আমরা আপনার সাথে থাকবো, কারণ আপনার ব্যতিক্রম শুধু আপনি। তো এই মালের মালিকানাধীন পত্রিকা, এটার সম্পাদক হইতেছে মিলন প্যান না প্রেমের গল্প লেখা অশিক্ষিত এক চাটারু। তার ওর কলে আবার ইন্ডিয়ান কানেকশনও ভালো। ইন্ডিয়া ওর কলে প্রচুর বই ছাপাটাপা হয়, বুঝছাও। যা বসে থাকে বেচা বিক্রি মনে হয় না। আমি একবার দেখেছিলাম কলকাতার বই মেলায়, যা বসে থাকে, কেউ চেনেও না ওকে। তো শুনেন, সংবাদ সম্মেলনে ওর চাটা প্রশ্ন শুনেন, হাসিনা ক্যাঙ্কে ওর চাটা প্রশ্ন করে, দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইমদাদুল হক মিলন, আমি কালের কণ্ঠের সম্পাদক এবং একজন লেখকও, আপনি জানেন সেটা। আমার প্রশ্নটা একটু সাহিত্য বিষয়ক। আপনার অনেক লেখা আমি পড়েছি, নিয়মিতই পড়ি, সব লেখা আমি পড়েছি। তো যেটা আমার জানতে চাওয়া যে আপনার বিভিন্ন বইতে আপনি টুকরো টাকরাভাবে আপনার জীবনের কথা লিখেছেন। আমি জানতে চাই আপনি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা, এবং আপনি এখন যেই বয়সে আছেন এই বয়সে প্রতিদিন একটু একটু করে লিখে আপনি কি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কিনা, এটি আমি জানতে চাই, এবং আমি আশা করি আপনি এটা লিখবেন। কালের কণ্ঠে বেনজিরের খবর প্রথম প্রকাশিত। এই পত্রিকাটার স্লোগান হইল আংশিক নয় পুরোটাই সত্য। এখন থেকে এটাকে বলতে হবে আংশিক না পুরোটাই মিথ্যা। এর খবরের তথ্য যদি সত্য হয়, কিন্তু ধান্দা থাকে মিথ্যার রাজত্বকে সেভ করা। কোন খবর তথ্যগতভাবে সত্য হইলেও পিছনে কলে ধান্দা থাকতে পারে। সেই জন্য সত্য জিনিস মানে ধান্দা ছাড়া কিন্তু না। সেটা আরো জঘন্য কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য সত্যের আবরণে পরিবেশনের উদ্যোগ নেয়। তেমনি একটা কেস হইলো বেনজিরের সম্পদ বিষয়ক খবর প্রকাশ। তো এইসব খবর প্রচার কইরা সে কি অর্জন করতে নামছিল, আজেন সেটা দেখি। এই কাজ কইরা সরকারের হারানো ইমেজ উদ্ধারের কাজে নামেছিল পত্রিকা।
এটাও ইন্ডিয়ান প্ল্যান। মনে রাখবেন, এই বালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এর যত পত্রিকা আছে সব ইন্ডিয়ান রাজনীতি। ইন্ডিয়া যদি বলে ওরা হাসিনারও চকুলকে দিবে। বসুন্ধরার সাথে ইন্ডিয়ার মেলা বাণিজ্যিক আর স্বার্থের যোগাযোগ আছে। ও কাগজ, সিমেন্ট, ইস্পাত এগুলো রপ্তানি করে ইন্ডিয়াতে। তাছাড়া ভারতের বিভিন্ন পণ্য আমদানি করে। বসুন্ধরার এলপিজি ভারতে রপ্তানি করে। আবার ভারতের নানা প্রকল্পে বসুন্ধরার বিনিয়োগ আছে। আবার জয়েন্ট ভেঞ্চার করে ভারতের নানা কোম্পানির সাথে। যোগাযোগ এবং পরিবহনে ভারতের সাথে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পরিবহন এবং লজিস্টিক্স চুক্তি আছে। তো বুঝেছেন তো ইন্ডিয়ার সাথে ওদের ক্যাঙ্কা সম্পর্ক। এই বালের কণ্ঠ কিন্তু কোনো কিছু আবিষ্কার করে না। সরকার এদের যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, এজেন্সি যেভাবে ম্যাটার সাপ্লাই করছে, যা সেভাবে পাবলিকের সামনে হাজির করছে। ফলে এই বেনজিরের কেসটা ছিল ওদের নিজেদের সুবিধার জন্য তৈরি করা একটা ফেক, সেফ, সত্য গরম খবর। বেনজির চাকরিতে থাকার সময় থেকে একটা মাফিয়া, এটা কে না জানতো? এতদিন তো কোনো খবর হয় নাই। আরো বড় প্রমাণ হইলো বেনজিরের কি ধরা হয়েছে। তার সব অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আরামে দেশের বাইরে চলে যাওয়ার পরে তারপরে দুদক খা ফেলো মোড়ে এই নাই তোর এই স্টাইলে দুদক তখনই নামছে, তখন নিরাপদে বেনজির দেশ ছেড়ে চলে গেছে। হাসিনার নাটকের মুন্সিয়া না কইলাম আগেও স্বীকার করছি, ওরে নাটকে নোবেল দিতে হবে। নাটকে নোবেল থাকলে ও কইলে পাইতো। নোবেল নিয়ে এখনো দেখি ও কথা কয়, ওর খায়েশ গেল না। দেখেন নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। যাই হোক, বেনজির এখন দূরে থেকে হয়তো কোনো তৃতীয় শ্রেণীর নায়িকার কোলে মাথা রেখা এইসব নাটক দেখার কুটকুট করে হাসে। বেনজিরের এই কিচ্ছাটা যখন নাটক হিসেবে দেশের মানুষ তেমন খায় নাই, তখন এইটারে আরো একটু বিশ্বাসযোগ্য করার জন্য একটা ধারাবাহিক অ্যাকশন মোডে চলে গেল কাটাল রানী। এইবার আসলো আসাদ মিয়ার খবর। তার বিষয়ে বিভিন্ন খবরে অবশ্য তার কমেন্ট ছিল সে পারিবারিক ভাবেই নাকি ধনী, এমনটা দাবি করে কইছে যে দেশে এসে সবকিছুর জবাব দিবে। বেনজিরও কালে কইছিল এরকম। তো ওর যে ফাইল পত্র আমার কাছে এসেছিল একেবারে সাজানো গোছানো, সব ঠিক আছে, দলিল পত্র সহ রেফারেন্স সহ সাজানো গোছানো। এইটা কোন একটা এজেন্সির করতে 6 মাস লাগবে। হাসিনা ভাবছিল যে এই দুই সাবেকে খেলাটা তেমে, কিন্তু এরপরে আরো কিছু পুলিশ কর্মকর্তার লুটপাটের খবর দেশের বাইরে থেকে চালানো মিডিয়া গুলো তো ধারাবাহিকভাবে প্রকাশিত থাকলো। নাটক আর নাটক থাকলো না, এটা একটা ধারাবাহিক ব্যাপারে পরিণত হইল। মানে নাটকের নাটাই আর হাসিনার হাতে থাকলো না। হাসিনা যেভাবে চাইতেছিল সেইভাবে এটা নিয়ন্ত্রিত অ্যাকশন থাকলো না। একের পর এক খবরে পুলিশ বাহিনীর মধ্যে তৈরি হতে থাকে অস্থিরতা। এই ঘটনাই প্রমাণ করতেছে যে কোনো কিছুই আর হাসিনার একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকতেছে না। ফলে কি হইলো, স্বাভাবিকভাবেই পুলিশ গোসা করে বসছে, কয় যার জন্য চুরি করি সেই কয় চোর। অনেক সময় আপনারা কিন্তু খবরে দেখবেন যে শুটিং এর নায়ক আহত, কেউ রিস্কি দৃশ্যে অভিনয় করতে গিয়া মারাও যায়। কলে ব্রুসলি পলে গেলে মারা গেছিল সিনেমার স্থান দেখাইতে গিয়া, নামটা ভুলে গেছি, এডিটর সাহেব নামটা পেলে দেখাই দিয়ে। তা হাসিনার পুলিশ কেসটা এরকম একটা স্টান্ট কেস। বেনজিরের গপ্প যখন বাজার পেতেছিল না, তখন সে আরো দুই একটা ধরতে গেছে। বেশিরভাগই অবসরে যাওয়া গুলো, চাকরিতে থাকাগুলো এরা কিছু কয় নাই, কিন্তু ওরা মনে করছে আমরা তো যাবো কয়েকদিন পরে অবসরে। ধরতে গিয়া যেগুলো তো চাকরিতে আছে এরা দেখতেছে আরে ইজ্জত তো মেরে দিতেছে, যার লাগে করলাম চুরি এই কয় চোর, এরা গোসা কইরা বিবৃতি দিচ্ছে। এই হইল কাহিনী। নাটক বেশি বাস্তব ঘনিষ্ঠ করতে গিয়া বিচিতার লাঠি লাগিছে আর কি। ধরেন ভাতের হোটেলে হারুনকে নিয়ে কি কোনো খবর দেখেন নাকি? দুর্নীতি করে না নাকি? ওর সম্পদ নাই? আরো যেসব পুলিশের কথা আমরা আগে কইছি তাদের নিয়ে কোনো খবর দেখেন? ফলে পুরা নাটকের ফায়দা লিক তুলতেছে চারিদিক। আর ড্যামেজ কন্ট্রোলের জন্য কিছু টাইট মন্ত্রীদের বক বক করতে নামাই দিচ্ছে। পুলিশ ভাবতেছে আওয়ামী লীগ আমাদের সাথেই আছে। আবার কাটাল রানী নিজেও কইছে কোন দুর্নীতিবাজদের সে ছাড়বে না। ওরে কে ধরবে তাইলে? আগে আরেকটু কই, রাজনৈতিক মাফিয়াদের সে চাকর বাকররা যেন বড় হইয়া না যায়, তাই এদের ধরাতে রিগের ভেতরে কিন্তু এক ধরনের চাপা উচ্ছ্বাস আনন্দ আছে। এত দূর যাওয়ার দরকার নাই। এই যে সারা ঢাকা শহরে ছোট ছোট দোকান, রাস্তার হকার, এদের কাছ থেকে বিশাল চাঁদা আদায় করা হয়, এটা পুলিশ আর লীগ মিলা এমন ভাবে নিয়মের মধ্যে করে যে ক্ষুদ্র ব্যবসায়ী এক হইয়াও কিছু আর এখন করতে পারে। আগে কিন্তু খবর পাওয়া যাইত সংঘবদ্ধ জনতা চাঁদাবাজকে ধরে পিটাইছে, এখন এই ধরনের খবর আর দেখতে পারবেন না। এর কারণ হইল পুলিশ লীগ আওয়ামী লীগ মিলেমিশে এই অত্যাচারের কাজগুলো করতেছে। পুরা পুলিশ প্রোটেকশনে এখন চাঁদাবাজি চলে, ভাগ হয় দুই গ্রুপের মধ্যে। আবার এই ভাগের একটা মাল কিন্তু পায় হাসিনা নিজের হাতে টাকা নেয়। আবার এই কিন্তু পুলিশ ভোট ডাকাতির অন্যতম কারিগরও।
ফলে আমরাই সরকার এরকম একটা জোস কাজ করে কিন্তু আবার ওদের মধ্যে, আবার সন্ত্রাসের আইনি সুরক্ষাও দেয়, ফলে ভাগের অংশ কম নিতে রাজি কেন হবে? কাজে লুটপাটেও রাজনৈতিক নেতাদের ধরে ফেলতেছিল এরা। রাজনীতির তো রিস্ক আছে, এর কোনো রিস্ক নাই। ফলে আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ছিল একটা হালকা সাইজের মধ্যে দিয়ে যেন যায়, এটা দরকার আছে যাতে নিয়ন্ত্রণের বাইরে যেটা চলে। ফলে লীগের দিক থেকে অনেক রকম ফায়দা আছে। এই ধরনের নাটকের অপেক্ষাকৃত বেশি বাস্তববাদী উপস্থাপনে লীগ ফায়দা নিতে নিতে বেকায়দায় পড়ে যায়। এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে উঠছে। সাংবাদিক প্রশ্ন করছে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে একটা হুমকিমূলক বিবৃতি দিছে। শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এটা খুবই নগণ্য, যা নিয়ন্ত্রিত গণমাধ্যম উপেক্ষা করে, প্রায় উপেক্ষা করে। একটা শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলছে, মানে এই যে ডেইলি স্টারের মাহফুজা নাম, ওই জাউরা ওই কইছে যে তারা দুর্নীতির গল্প প্রকাশ করতে পারে না, কারণ আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকের 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এইসব হুমকি মোকাবেলা এবং দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে, এটা ছিল সাংবাদিকের জনাবে আমাদের সেই মিলা সাহেব বলেন যে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যে কোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই। কিন্তু খেলতে খেলতে মাঠের বাইরে ছিটকে পড়ার স্বভাব হাসিনার কিন্তু আছে। কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে না থাকার পরেও ভারতের রয়ের উপর ভর কইরা সে ভাব সে দেখাবে, সে এখন সব চালাচ্ছে, এমন একটা ইমপ্রেশন দেওয়ার জন্য অনেক উল্টাপাল্টা কথা দেখবেন এখন করছে, কাউরে কলে ছাড়বো না, দেখেছেন না? আসলে তার নিয়ন্ত্রণে কিছুই নেই, সবই রয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। যাই হোক, তাদের উপরে এই অন্যায় সাংবাদিকরা করতেছে দেখা কাউয়া কাকা করতে করতে দৌড়ে আসছে। কভার সাউন্ড নেন, দেন দেন, আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে, কান ফাটাই দেন, হয়েছে। তো ওকেলে মজার কথা কইছে, কইছে পুলিশকে নাকি ঢালাও ভাবে আক্রমণ করা হইতেছে। বাবা কইতেছে যে ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব আছে। ওরে বাবা, কি সেনাবাহিনী প্রেমিক হয়ে গেছে! ঢালাও ভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটাও ভেবে দেখতে হবে। তুই ভাব, তোর ভাবার ক্ষমতা আছে, টাকা ছাড়া আর কিছু ভাববার পারিস। তবে এই বিষয়ে টিআইবির বক্তব্যকে স্বাগত জানাতে হবে, তারা খুব ভালো পজিশন নিচ্ছে। এই যে নির্বাহী পরিচালক টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান, ওরা আগে একটা শান্টিং দিছিলাম বেলাইনে কথা কওয়ার জন্য, এইবার এই বিষয়ে বিবিসি কে লাইনে কথা কইছে যে হাতে গোনা কয়েকজন বাদে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সিংহভাগই দুর্নীতির সাথে জড়িত। তো কাউয়ার এই আল্লাদি বয়ান শুনে আবেগ আর ধরে রাখতে পারেনি পুলিশ অ্যাসোসিয়েশন, তাই ক্ষোভ ঝাড়তে গিয়া সাংবাদিকদের দিকে খেপায়। কেন সাংবাদিকরা খেপলো? কারণ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে পুলিশ বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হইতেছে তা উদ্দেশ্য প্রণোদিত, ঢালাও এবং অতিরঞ্জিত। কোনটা মিছা কথা আছে? তাহলে অতিরঞ্জিত হয় কেমনে? তার আরো কইছে, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং দেশ বিরোধী চক্র যেমন পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত, তেমনি কোন কোন গণমাধ্যম পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে। দেখছেন কত বড় কথা, কই হাত দিছে টের পাইছেন? টের পান নাই? চেতনায় হাত দিচ্ছে। কত বড় সর্বনাশের কথা! যে চেতনায় হাত দিচ্ছে সাংবাদিকরা গেছে খেপা। কত বড় কথা! আমাদের কয় স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক কয় আমাদের। এইটা কেন মানবে? এই দেশের মিডিয়ার মূলধন কি? স্বাধীনতার চেতনার নামে ফ্যাসিবাদের বয়ান পেরি করা আর অসাম্প্রদায়িকতার নামে ইসলামের প্রতি ঘৃণা উৎপাদন করা, এই দুইটা কাজ তারা বেশ জেহাদি জোশে করে এবং করে আসতেছে বছরের পর বছর ধরে। এখন তাদেরই চেতনা বিরোধী বলা কত বড় অপবাদ! চিন্তা করে দেখছেন? এগুলো যে আমি বানায় কইতেছি তা না, কিন্তু চেতনা ব্যবসার অন্যতম প্রধান খাদেম এবং পরিমণির আলো অত্যক্ষ প্রথম আলো আর এক কলামে একেএম জাকারিয়া প্রথম আলোর উপসম্পাদক উই লিখেছে যে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ঢালাও ভাবে অভিযোগ করার দায়ে সংবাদ মাধ্যমকে দায়ী করছে। সেই সূত্রে সাংবাদিকদের তরফে তো এই প্রশ্ন তোলাই যায় সংবাদ মাধ্যমের ভূমিকাকে
স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে দেখা কি অনেক বেশি ঢালাও হয়ে গেল না? কি অভিমান করিছে দেখেছেন? এইটা সাংবাদিক মহল মানবে না। বাংলাদেশের দু একজন বিরল ব্যতিক্রমবাদে মূলধারা সাংবাদিকতা গদি মিডিয়ার ভূমিকায় হাজির হয়েছে অনেক আগে। এরা দিল্লি দাসীকে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া লিখতে জানে না। এই ভোট ডাকাত খুনি মিথ্যার মেশিনকে মাননীয় প্রধানমন্ত্রী লেখার আগে প্রশ্নবিদ্ধ নির্বাচনের নির্বাচিত এই কথাটা লেখার সাহস এবং নৈতিক শক্তি এদের না। বাংলাদেশের এই পরিণতির জন্য মিডিয়ার দায় খুব পরিষ্কার করে ইতিহাসে লেখা থাকে। যাই হোক, বাংলাদেশের সাংবাদিকদের এইভাবে তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ হইল চেতনার সলতাতে আগুন দিছে পুলিশ। ফলে সাথে সাথে বিবৃতি শুরু হয়ে গেছে, সবাই এবার একজোট হয়ে গেছে। সম্পাদক পরিষদও বিবৃতি দিচ্ছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিবৃতি দিছে, আরো কিছু সাংবাদিকদের প্রতিষ্ঠানও বিবৃতি দিছে। এই প্রসঙ্গে লালনের একটা গানের কথা মনে হইল। তো লালন লিখেছিল যে তিন পাগলের হইল মেলা নদে এসে, তো বাংলাদেশে তিন পাগলের হইল মেলা বাঙ্গুল্যান্ডে এসে। হ্যাঁ, লালন আর তোরা কেউ যাস নে পাগলের কাছে। বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু তিনটা একজোট হয়েছে, যারা বাংলাদেশের ভিতরে, বাইরে তো আছেই, আওয়ামী লীগ, পুলিশ লীগ আর সাংবাদিক। হ্যাঁ, ব্যতিক্রম আছে দু একটা, ওটা বাদ দিলাম, ওই ব্যতিক্রম তো নিয়ম না। এই তিনটা বাংলাদেশের প্রধান কর্তৃতা করছে লুটপাটের রাজনৈতিক মাফিয়াদের যাতে পুলিশ আমলারা ছাড়াইতে না পারে, তার জন্য পুলিশকে টাইট দেওয়া হইতেছে। কিন্তু এটা তো বুঝতে দেওয়া যাবে না, ফলে পুলিশের পক্ষে বয়ান দেওয়া শুরু হয়েছে। তো পুলিশ ভাইদের কই, আপনারা যারা ইজ্জত নিয়ে বাঁচতে চান, হাসিনা তাদের সেই সুযোগ দেবে না। 28 তারিখে তো পিটায় মারছে আপনাদেরকে, দায় দিচ্ছে আবার বিএনপির উপরে। এটা তো আগে দেখাইছে কিভাবে নিজের প্রয়োজনে পিটায় মারছে। এডিটর সাহেব ওই ভিডিওটা একটু থাম্বনেলটা দেখান, এটা দেখে নিবে দরকার হইলে। কাজেই লীগরে যদি বন্ধু মনে করেন তাহলে ভুল করবেন। আপনাদের আমসালা সময় মতো কায়দা নেবে, ক্ষমতা হারাইলেই আপনাদের ব্যাপকভাবে ফাঁসাবে। এরা পালাবে, কিছু লোক দল পাল্টাবে, ওই দল পাল্টানো লোকেরা সব দোষ দিবে পুলিশের। লিখে রাখেন আমার এই কথাটা। তাই আপনাদেরকেও জনগণের পক্ষে দাঁড়াইতে হবে। আমরা বলতেছি না মিছিল করতে হবে, মিটিং করতে হবে, এই দেশকে রক্ষার জন্য যতটা সম্ভব ভূমিকা পালন করতে হবে, অন্যায় আদেশ অমান্য করতে হবে। আপনার পুলিশের আইন অনুযায়ী আপনি অন্যায় আদেশ মানতে বাধ্য না, লীগ আপনাদের শেষ করে ফেলবে, সামাজিক ভাবে মুখ দেখাতে পারবেন না। কিন্তু আর সাংবাদিকদের কথা কি কমু, এদের অবস্থা তো কাটালরানির সংবাদ সম্মেলন দেখলেই বোঝেন। এই এক রত্নের হাত, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের এটা কাজ দেই, এইসব সংবাদ সম্মেলনে হাজির হওয়া মালগুলার প্রত্যেকটার আমল নামা সংগ্রহে রাখবো, এদের জাদুঘরে রাখবো, মমি বানায়, প্রচুর দামের টিকিট কেটে বিদেশ থেকে মানুষ যাদের দেখতে আসবে এবং ভিডিওতে চালামো ওটা কি কি কইছিল। বেশ ভালো একটা রাষ্ট্রীয় আয়ের উৎস হবে কিন্তু এই সিরিয়াগুলা। এখন সাংবাদিকরা দেখলো যে এজেন্সির সাপ্লাই করা খবর প্রকাশ করে এরা পুলিশের কাছে রাজাঘাট ট্যাগ খাইতেছে, এটা তো সহ্য করা যায় না। শুরু হয়ে গেল ত্রিমুখী কামড়াকামড়ি, অবস্থা খুবই সঙ্গীন, পিকুলিয়ার। 3 দিক থেকে 3 পাল কুত্তা এসে এক জায়গায় কামড়াকামড়ি করলে এমন কান ঝালাপালা হয়ে যায়। এইসব খবরও দেশের মানুষের হয়েছে সে। এইগুলা পাতানো খেলা, এইগুলা ওদের নিজেদের সমস্যা আলোকে তৈরি নাটক। এতে দেশের মানুষের রাজনৈতিক মুক্তির কোনো নিশানা নাই। ওই যে বলছিল না লালন, 3 পাগলের হলো মেলা নদে এসে, ওরা তোরা কেউ যাস না পাগলের কাছে, পাগলের কাছে যায় না। এগুলো নিয়ে তাই ব্যতিব্যস্ত হওয়া যাবে না, ওদের ইস্যুতে মজা থাকা যাবে না। আমাদের ইস্যুতে ওদের ঘায়েল করতে হবে, আমাদের কাজকে আগায় নিতে হবে। আমাদের কাজটা কি আশা করি বুঝতে পারতেছেন। ইন্ডিয়া আউট কার্যক্রম নতুন পরিণতির দিকে ধাবিত হচ্ছে, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাবে। এইটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করব। এইখানে অল্প কথা কইয়া রাখি, আমাদের আন্দোলন আর শুধু ভারত বিরোধী সামাজিক আন্দোলন আটকান। দিল্লি দাসীর সফরের পরে এই আন্দোলন হইয়া গেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সেই লড়াইয়ে সব দল এবং মতের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ঝাঁপায় পড়তে হবে। বাংলাদেশের মাটি দিয়ে কোনোভাবে ভারতের ট্রেন যাবে না, তার জন্য এবার আসল মুক্তিযুদ্ধ শুরু করতে হবে। আর এতে ভারত আর হাসিনাকে জয় বাংলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এবং ভারতীয় ট্রেন যাওয়ার বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলাই এখন আমাদের চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই সময় আমার বিরুদ্ধে মাঠে নামাইছে ইন্ডিয়ার রিজার্ভ ফোর্স। কারা এটা হইতেছে মোসাদ নুরার দল, সাথে আরো আছে, আবার আস্তে আস্তে কইবনি। আমি কইছি নুরা সুলতান মনসুর হবে, আর সেই সাথে দেখেন ইনবক্সে কি হুম, আমার চোখ তুলে ফেলবে।
আমাকে এমন ভাবে মারবে যে নাম ভুলে যাবো, আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে মাটিতে। সে ঢাকা মহানগর উত্তরের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এডিটর সাহেব তার নেতার সাথে তার প্রোফাইল পিকচার দেখান, মানে কই থেকে সে শক্তি পায়? মানে হাসিনা উৎখাত হইয়া হাসিনার পোলা নুরা ক্ষমতাবান হইলে কি অবস্থা হবে ভাবছেন আপনারা? এডিটর সাহেব আবার দেখান তো ওই ক্লিপটা, নুরা যে আসলে হাসিনার পোলা। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। এটা প্রমাণ দেখাইলাম, আমার সংগ্রহ আরো আছে, সবই দেখাবো আস্তে ধীরে। এবার আসেন প্রমাণ দেই কেন তারা ইন্ডিয়ার খাস মাল। ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে 4টা গ্রুপ বাংলাদেশ, এক বাংলাদেশের হিন্দুদের। আমরা 2টা প্রমাণ দেখাই, একটা গোবিন্দ প্রামাণিকের যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায়, এডিটর সাহেব দেখান। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। ভারতের মোদীর রাজত্ব চায়, আর এই যে দীপক সরকারেরা যারা বাংলাদেশে থেকে প্রকাশ্যে বলতে ভয় পায় না যে বাংলাদেশ একদিন ভারতের রাজ্য হবে। এডিটর সাহেব দেখায় দেন এটা বাংলাদেশের আইডি, বাংলাদেশে কোথায় থাকে। আরেক গ্রুপ হচ্ছে আওয়ামী লীগ, সিপিবি, বাম, নাস্তিক, ইসলামোফোব। আর 4 নম্বর অংশটা হচ্ছে নিরেট হিন্দু বিদ্বেষী, যারা মনে করে এবং প্রচার করে হিন্দুরা খারাপ মানুষ, হিন্দুরা ইনফিরিয়র, কারণ তারা হিন্দু। তারা হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্মকে আলাদা করে দেখে, দুইটা একইভাবে আক্রমণ করে। ধর্ম ঘৃণা শুধু না, রেসিজমের চর্চা করে, মনে মনে বলে মালা উনকা বাচ্চা আভি নেই আচ্ছা, জভি আচ্ছা অভি শুয়ার কা আচ্ছা। এই দলটা হিন্দুত্ববাদীদের শক্তি যোগায়। তারা দেখাইতে পারে দেখো 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 আমাদের ধর্ম নিয়ে ঘৃণা ছড়াচ্ছে। এই ন্যাচারালি একটা পাল্টা ঘৃণা তৈরি হয়। এক দেশে চর্চা হয় ইসলাম বিদ্বেষ, আর এক দেশে হিন্দু বিদ্বেষ। দুই দেশেই জ্বলে পরস্পরের বিরুদ্ধে ঘৃণার আগুন। আমাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই লক্ষ্যভ্রষ্ট হয়। আর এই কাজটা রয়ের একটা স্পেশাল প্রজেক্ট, টাকা পয়সা খরচা করে। বাংলাদেশে যেখানেই হিন্দু ঘৃণা ছড়ানো হবে সেটাই রয়ের প্রজেক্ট, মাথায় রেখে নেন। নুরার দলও তাই। দেখেন তার দলের নেতা কি বলছে আমার এখানে পোস্টে এসে কমেন্ট। আমার আরো আছে এরকম, এডিটর সাহেব বড় করে দেখান কি বলছে। আর আবার বলতে পারে নুরাই আমার দলের লোক না, দেখেন এর সাথে ব্যবসা করে। নুরার দল এই ধরনের রেসিস্ট হিন্দু বিদ্বেষী লোকদের আড্ডাখানা, সবাই যে তা না, কিন্তু একটা বিরাট অংশ। এরাই বাংলাদেশে দাঙ্গা লাগায় বা লাগাবে। এরা আগামীর বাংলাদেশের শত্রু। এরা না পারবে রাষ্ট্র বানাতে, এরা না পারবে রিপাবলিক বানাতে, হাসিনা গেলে এরা বাল বানায়। এরা এক একটা মোদি, প্রত্যেকটা মোদি চেহারায় সুন্নতি পোশাক, মুসলমান কিন্তু অন্তরে সে মোদি। মোদি যা চিন্তা করে ওইখানে মুসলমানের জায়গায় হিন্দু বসাই দিবেন, এই একই জিনিস হবে। হিন্দু বিদ্বেষী এই নুরার গণ অধিকার পরিষদ ভারতের দাক্ষিণ্য পায়, যেন যথাসময় এদের কাজে লাগায় বাংলাদেশে আগুন জ্বালায় দেওয়া যায়। এই হিন্দু বিদ্বেষীদের দলের সাথে যেই দাঁড়াবে মনে রেখেন আমার নজর থেকে রক্ষা পাইবেন না। এই গণ অধিকার পরিষদের ন্যাচারাল ডেথ হবে। কেন হবে সেটা আমি ব্যাখ্যা করব পরে আমার সময় হইলে। এটা টিকে থাকার মতো রাজনৈতিক দল না, এটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হইতে পারে। কোন রাজনৈতিক দল, কোন সামাজিক সংগঠন যদি গেছেন, কোন নেতা যদি গেছেন, এদের প্রোগ্রামে গেছেন, খবর আছে করলে আগে সাবধান করে দিলাম। বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। পিনাকে ছুইলেই নাকি জয় বাংলা। আর দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও পেতে। তো বিপিনুরকে নিয়ে যে সন্দেহ পোষণটা করছে, এটা কতটুকু যৌক্তিক, কতটুকু যুক্তিযুক্ততা বুঝে আসছে না। কারণ আমরা বিপিনুরকে রীতিমতো সরকারের সমালোচনা ছাড়া তার কিছুই দেখি না, কিন্তু রাজনীতির মারপ্যাচ ভাই আমরা তো এটা বুঝি না, তারা বুঝাইলেই বুঝি। এই ছিল আজকের ভিডিও, বাই বাই।